একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের জাতির ফুলেল শ্রদ্ধা, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের সংগ্রামকে স্মরণ। বিশ্বের ১৯১ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বহুভাষিক শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্য। এবছরই বাংলায় হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, জানালেন সিইসি। পর্যালোচনা করছে আইন মন্ত্রণালয়। বগুড়ার শেরপুরে পাথর বোঝাই ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৬ জন, আহত ১০ জন। এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর মেয়র কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি। কোম্পানিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহানুদ্দিনের মৃত্যু। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি শাফাতুল ফরিদ। আমি আছি আতিফান জুমান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে জাতি। তবে এবার করোনা ঝুঁকি মোকাবেলায় সীমিত করা হয়েছে রাষ্ট্রীয় আয়োজন। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ এক অনন্য দিন। একদিকে ভাই হারানোর বেদনা, অন্যদিকে মায়ের ভাষার অধিকার আদায়ের বীরত্ব গাথা। সেই সঙ্গে ১৯৯৯ সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই ২১ হাজার শোক নয়, শক্তি। প্রতি বছর একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব। তবে করোনা মহামারীর মধ্যে এবছর রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে ফুল দেন সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. সালাউদ্দিন ইসলাম, আর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৫ জ্যেষ্ঠ নেতা শ্রদ্ধা জানান। পরে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পক্ষে শ্রদ্ধা জানান সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাদ শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলুর তাপস এবং ঢাকায় বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাই কমিশনার শহীদ মিনারে ফুল দেন। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির পক্ষে চেয়ারম্যান জি.এম. কাদের দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান। পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। সহকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান। মহান মুজিববর্ষ, সেটি আমরা অতিক্রম করছি। আরেকটি হলো যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেটিও আমাদের সামনে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন, ফলশ্রুতিতে ২০২১-এর মহান ২১ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি স্বতন্ত্র তাৎপর্য থাকে। ২১ মানে যেহেতু মাথা নত না করা, আমরা চাই যে বাংলাদেশের মানুষ কারো কাছেই মাথা নত করবে না। এই অঙ্গীকার নিয়ে আমরা আসলে এবার যেমন করোনাকালীন সময়েও ২১-এ পালন করছি, শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর পর সারিবদ্ধভাবে ফুল দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আমি এই ভাষাটাকে কতটা সম্মান করব, কিভাবে ভাষাটাকে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, কি কাজে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, আমি মনে করি আমার জন্য ওইটাই শহীদদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জ্ঞাপন। সামাজিক দূরত্ব বা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অনেক নেতাকর্মী থাকা সত্ত্বেও আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে এখানে উপস্থিত হয়েছে। করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে ব্যক্তি পর্যায়ে একসঙ্গে ২ জন এবং সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে ৫ জন ফুল দিতে পারছেন। ২১ বাঙালির অবিনশ্বর প্রেরণা। এবার করোনার প্রেক্ষাপটে যখন অনেক নিয়ম মেনে শ্রদ্ধা নিবেদন করতে আসতে হচ্ছে, তখন ব্যক্তি পর্যায়ে শুদ্ধ বাংলা ভাষা বলা এবং লেখার প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন
বিশিষ্টজনেরা। তারা বলছেন বাংলা ভাষা এবং সাহিত্যের চর্চা বাড়িয়ে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ২১-এর প্রথম প্রহরে দেশব্যাপী শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এ সময় ২১-এর চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে সিলেট মুক্তিযোদ্ধা কমান্ডের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। চট্টগ্রামে রাত ১২টা থেকে শ্রদ্ধা জানায় প্রশাসন, সিটি মেয়র সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। ২১-এর প্রথম প্রহরে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার, রাজশাহী কলেজে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বরিশাল কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। বগুড়ায় খোকন পার্কে জানানো হয় শ্রদ্ধা। এছাড়াও লক্ষ্মীপুর, বাগেরহাট, টাঙ্গাইল, ফেনী, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, শহীদ মিনারে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত জানাবেন, এবং স্বাস্থ্যবিধি মানার যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সেটি কিভাবে পালন করা হচ্ছে বা কতটুকু সচেতনভাবে মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন? দেখুন, সকাল ৯টা বেজে গেছে। আমরা ভোর ৬টার সময় যে চিত্রটি কেন্দ্রীয় শহীদ মিনারে দেখেছিলাম, বেলা বাড়ার সাথে কিন্তু একেবারে পুরোপুরি বলা যায় মিলানো যাচ্ছে না। স্বাস্থ্যবিধি এবং অনেক বিধিনিষেধ দেওয়া হয়েছে শহীদ মিনারে আসার জন্য। সেটার সময় গড়ার সাথে সাথে দেখছি যে সেটি মানার ব্যাপক রকমের উদাসীনতা আমরা দেখেছি। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের বেদির সামনে এবং ঠিক বেদি থেকে শুরু করে পলাশী মোড় পর্যন্ত দীর্ঘ সারি হয়ে আছে, এবং প্রত্যেকটি যেখানে বলা হয়েছিল ৫ জনের বেশি, অর্থাৎ কোনো সংগঠনের বা সাংগঠনিকভাবে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে আসে তাহলে ৫ জনের বেশি কেউ আসতে পারবেন, এবং পারিবারিকভাবে বা ব্যক্তিগতভাবে ২ জন করে আসতে পারবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু বেলা বাড়ার সাথে আমরা দেখেছি যে এটি আর মানা হচ্ছে না, কারণ ২১শে ফেব্রুয়ারি সবথেকে বড় বিষয় যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালির চেতনার দিবস, এবং বাংলাদেশ জন্মের যে মূল বীজ যে দিনটাতে রোপণ করা হয়েছিল সেই দিনের আজকে দিনটি, যার কারণে বাঙালিকে ঘরের মধ্যে বা কোনো বিধিনিষেধে আটকে রাখা সম্ভব হয়নি। মানুষ এসেছে, নগরবাসী এসেছে, সময় গড়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে যেন ঢাকা শহরের তাদের একমাত্র কেন্দ্রস্থল হয়ে উঠেছে এখন কেন্দ্রীয় শহীদ মিনার। এবছরের শহীদ মিনার যেহেতু মানুষের সারা পৃথিবীর মানুষ যখন মহামারীতে আক্রান্ত হয়েছে, বাংলাদেশও এর বাইরে নয়, যার কারণে বেশ কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছিল। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ পথ শুধুমাত্র একটি করা হয়েছে পলাশী মোড় থেকে, এবং বেরিয়ে যাওয়ার জন্য 3টি রাস্তা রাখা হয়েছে। তো যারা আসছেন এখানে তারা এই বিধিনিষেধগুলো মেনে এবং পাশাপাশি আর্চওয়ের মধ্য দিয়ে তাদেরকে আসতে হচ্ছে, কিন্তু দলীয়ভাবে যারা আসছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না। এর বাইরে যদি আরেকটা বিষয় বলি যে প্রত্যেকটা বছর কিন্তু শহীদ মিনার এই ২১শে ফেব্রুয়ারির আরেকটি আবেদন ছিল, সেটি হচ্ছে আমাদের জাতীয় বইমেলা অর্থাৎ কেন্দ্রীয় গ্রন্থমেলা। এই জাতীয় বইমেলাতে আমরা দেখতাম যে সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে একটা ঢল নামতো এই বইমেলাতে। এবছর যেহেতু করোনার কারণে ফেব্রুয়ারি মাসে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না, যার কারণে একটা বলা যায় যে এখান থেকেই অর্থাৎ শহীদ মিনার কেন্দ্র থেকেই তারা বাড়িমুখ হচ্ছেন। তো এই একটি ভাটা, সুরের মধ্যে যে ভাটা, সেই ভাটাটি কিন্তু এবছর এই করোনাকালীন সময় আমরা দেখতে পেয়েছি। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে যারা আগত এবং এখন পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মী যারা শ্রদ্ধা নিবেদন করেছেন, তার ভিতরে অন্যতম আমি বলবো যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি বিশাল দল আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের সহযোগী এবং অঙ্গ সংগঠন যারা ছিল সেই সংগঠনগুলো তারা এই শ্রদ্ধা নিবেদন করে গেছেন, এবং তাদের আগে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, এবং পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ এবং জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত সম্মান দেওয়া হয়নি। তারা দীর্ঘ এই প্রভাত ফেরির লাইনের পেছন সারিতে আছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। রাজনৈতিক পেশাজীবী এবং পাড়া মহল্লায় যেসব ক্লাব সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এসেছেন এবং এসে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীতে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী এবং শিক্ষার্থী যারা ছিলেন তারাও কিন্তু এসেছিলেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে।
যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে দুপুর 2টো পর্যন্ত, দুপুর 2টো পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শ্রদ্ধা নিবেদন পর্ব তাদের দুপুর 2টো পর্যন্ত তারা দিতে পারবে। তবে অবশ্যই তাদেরকে শহীদ মিনারে আসতে হলে পরে মুখে মাস্ক পরে আসতে হবে। স্বাস্থ্যবিধি মানার যে এইটুকুই আমরা দেখেছি যে যারা এখানে এখন পর্যন্ত এসছেন তাদের অধিকাংশের মুখে আমরা মাস্ক দেখেছি, কিন্তু 5 জনের যে বিধিনিষেধটি ছিল সেই 5 জনের বিধিনিষেধটি এখন আর মানা সম্ভব হচ্ছে না, কারণ জনগণের বা এই কেন্দ্রীয় শহীদ মিনারে যারা এখানে এসছেন তাদের ঢল নেমেছে বলা যায়, এবং এই ঢল দুপুর 2টার আগে শেষ হবে না বলে আমাদের মনে হচ্ছে। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে সারাদিন ব্যাপী প্রায় দেখা গেছে যে বিকেল পর্যন্ত হয়ে গেছে এই শ্রদ্ধা নিবেদনের পর্ব। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং স্কাউট, রোভার স্কাউট সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন কিন্তু এই শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছেন, এবং প্রত্যেক বছর এই মিনার বেদিতে যে আলপনা আঁকা হয় সেই আলপনার ওপরে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বেচ্ছাসেবী যারা সংগঠন যারা রয়েছে সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সেই ফুল সাজানোর কাজে তারা ব্যস্ত রয়েছেন। যদিও দুপুর 2টো পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর্ব চলবে, এবং এবছর যেহেতু করোনা মহামারী কাল চলছে, সেই করোনা মহামারী কালের ভেতরে স্বাস্থ্যবিধি মেনে নগরবাসীকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসার আহ্বান জানানো হচ্ছে। তারপরেও এবছর কিন্তু বইমেলা ছাড়া 21শে উদযাপন হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। 21শে ফেব্রুয়ারি আরও আয়োজন নিয়ে জানাতে খুলনা ও চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনায় শহীদ মিনারে আপনি লোক সমাগম কেমন দেখছেন, আর খুলনায় সারাদিন ব্যাপী 21শের আয়োজনে কি কি রয়েছে? কিন্তু লোকের উপস্থিতি শ্রদ্ধা নিবেদনের যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল রাতে, কিন্তু উপস্থিতি অনেক বেশি ছিল, এবং রাত থেকে সকাল 7টা পর্যন্ত কিন্তু উপস্থিতি অনেকটাই বেশি ছিল। তবে এই মুহূর্তে উপস্থিতি অনেকটাই কম। আর এছাড়া যে এই যোগ দিবসের কর্মসূচি নিয়ে কিন্তু খুলনা জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই আজ দিনব্যাপী নানান কর্মসূচি আয়োজন করা হয়েছে। যদিও করোনার জন্য কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে বা কিছুটা কমানো হয়েছে। এছাড়াও কিন্তু আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকেল 4টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এবং খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকাল 10টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া দুপুর বেলা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো আসলে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। যদিও আমরা আগেও বলেছি যে সরকারের যে নিষেধ আছে বা নির্দেশনা আছে যে করোনার কারণে আসলে কিছুটা যাতে লোক সমাগম যাতে কম হয়, যাতে স্বাস্থ্যবিধি মেনে যাতে কর্মসূচি পালন করা হয়, সবকিছু বিবেচনায় করে বিভিন্ন সংগঠন তাদের কর্মসূচি কিছুটা কমিয়ে এনেছে। তাই পরেও এর পাশাপাশিও কিন্তু আসলে যেটি 21শে যে চেতনা, সেই 21শে চেতনা বাস্তবায়ন বা 21শে নিয়ে যে বাঙালিদের মধ্যে একটা উদ্দীপনার ধারাবাহিকতাই কিন্তু সংগঠনগুলো কর্মসূচি আয়োজন করছে। তার এর পাশাপাশি আরেকটা বিষয় যেটা আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালনের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা কিন্তু অনেকটাই আসলে মানা হচ্ছে না বলে আমরা দেখেছি। আমরা যেটা দেখেছি যে এই খুলনার শহীদ হাদিস পার্কে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যারা আসছেন আসলে স্বাস্থ্যবিধি অনেকটাই মানছেন না। যদিও অনেকের মুখে মাস্ক দিয়ে ছাড়া অন্য যে নির্দেশনাগুলো রয়েছে, যেমন যে লোক সমাগম কম করতে হবে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে 5 দিনের বেশি আসা যাবে না, বা একজন সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখতে হবে, সেই নির্দেশনাগুলো আসলে অনেকটাই কম বলে আমরা দেখছি। আপনার সব মিলিয়ে আমরা বলতে পারি খুলনাতে উদযাপনের যে কর্মসূচি উদ্যোগনা বিভিন্ন নানান উদ্যোগনার মধ্যে দিয়ে আসলে এই কর্মসূচিগুলো পালন হচ্ছে। শামীম, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটার্ন। আপনি সকালে যেমনটি দেখাচ্ছিলেন যে একেবারেই লোকশূন্য ছিল শহীদ মিনার, এখন সেখানকার কি পরিস্থিতি এবং যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন?
আমরা একটু বলি যে আজকে সকাল 6টার কিছু সময় আগে আমি এখানে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে এসেছি। আমি তখন যেটি দেখিয়েছিলাম সেখানে একেবারে শুনশান নীরবতা ছিল, আসলে পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা ছাড়া কেউই ছিল না। আমরা দেখেছি আসলে বেলা বাড়ার পর থেকে সে দৃশ্য অনেকটাই পাল্টে যেতে থাকে এবং এই মুহূর্তে আমার ঠিক পেছনটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা যারা রয়েছেন তারা আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় করছেন এবং তারা পর্যায়ক্রমে শহীদ বেদিতে তাদের পুষ্পাঞ্জলি দিয়ে তারা আবার চলে যাচ্ছেন। আমরা আসলে এখানে যারা এসেছিলেন নানা শ্রেণী পেশার বা মানুষ তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এবারের 21-এর 12টাটি কী হতে পারে। তারা যেটি বলছেন সেটি হচ্ছে 1952 সালে যে লক্ষ্যে সালাম, রফিক, জব্বার, বরকত সহ অনেক নাম না জানা বাঙালি ভাই প্রাণ দিয়েছিলেন এই ভাষাকে রক্ষা করার জন্য, সেইটি আসলে তাদের কাছে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত শতভাগ নিশ্চিত করা যায়নি। তারা মনে করছেন যে বাংলাদেশের যেখানে নানা জায়গায় আসলে শিক্ষা নামা অপশিক্ষা চালু হয়েছে, এখনো পর্যন্ত আদালতের অনেকগুলো রায় ইংরেজিতে দেয়া হচ্ছে এবং তারা মনে করছেন যে সাম্প্রতিক সময়ে কিছু রায় বাংলায় দেওয়া শুরু হয়েছে এবং তারা মনে করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলো রায় সেখানে বাংলায় দেওয়া হবে এবং অন্যান্য যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে বিভিন্ন স্কুল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সবখানে আসলে বাংলাবাহী ভাষার যে চর্চা সেটি শতভাগ নিশ্চিত করা হবে এমনটি তারা আশা করছেন এবং তারা মনে করছেন এই বিষয়টিকে মাথায় রেখে যারা ভাষা নিয়ে কাজ করেন, যারা আইন নিয়ে কাজ করেন, তারা আসলে এই বিষয়টিকে অগ্রাধিকার দিবেন এবং তারা মনে করছেন যে সবাই যদি মিলিতভাবে এই কাজটি করে তাহলে হয়তো এই বাংলা ভাষার যে শতভাগ নিশ্চিত করার যেটি যে চর্চা নিশ্চিত করার যে বিষয় সেটি শেষ হবে, সেটি নিশ্চিত করা যাবে। এই হচ্ছে আসলে চট্টগ্রাম থেকে শহীদ মিনারের আজকের এখন পর্যন্ত যে পরিস্থিতি তার সর্বশেষ খবর। 21-এর আয়োজন নিয়ে খুলনা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, গতকালকে ডিএমপি কমিশনার যেভাবে বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি জোরদার করা হয়েছে, তো সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন এবং যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা কি বলছেন? দেখুন, গতকালকে কিন্তু জানানো হয়েছিল যে ঢাকায় এই শহীদ মিনার এলাকায় কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার ধারাবাহিকতা আমরা গতকাল রাত থেকে দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাবেন এই যে মূল যে ফটকটি রয়েছে সেখানেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য তারা কিন্তু অবস্থান করছেন, বিশেষ করে পুলিশ সদস্যরা তারা অবস্থান করছেন, র্যাব সদস্যরা অবস্থান করছেন এবং সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছেন তারা অবস্থান করছেন। এছাড়াও পুরো এলাকাটি জুড়ে সিসিটিভি ক্যামেরা তাই রাখা হয়েছে। পুরো এলাকাটি প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরায় কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং এখানে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, কন্ট্রোল রুম নির্মাণ করা হয়েছে এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে যেহেতু এইখানে আজকে অনেক আসবেন সেটাকে মাথায় রেখে কিন্তু কয়েকটি সড়ককে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ বা যারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তারা যাতে নির্বিঘ্নে আসতে পারেন সেই জন্য যান চলাচল কিন্তু সীমিত করে দেওয়া হয়েছে এবং যে সকল জায়গায় যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে এবং যে সকল জায়গা থেকে সাধারণ মানুষ প্রবেশ করছেন হেঁটে সেখানে কিন্তু তাদেরকে তল্লাশির মুখে পড়তে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে এবং এই কন্ট্রোল রুমটি কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ করেছে এবং এখানে কিন্তু র্যাব, পুলিশ, অন্যান্য যে সকল গোয়েন্দা সংস্থা সবাই মিলে সমন্বয় করে গতকাল কথা বলেছেন মাধ্যমের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো তথ্য গোয়েন্দা সংস্থার কাছে নেই, সব মিলে সার্বিক পরিস্থিতি ভালোই থাকবে বলে আশা করেছেন। তারপর কেউ যদি অপ্রীতিকর ঘটনা তৈরি করে সে বাহিনী প্রস্তুত রয়েছে এবং এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা কিন্তু রাজধানী সহ সারা দেশে পাওয়া যায় না। সব মিলে সাধারণ মানুষ যারা আসছেন তারা কিন্তু অনেকটা নির্বিঘ্নেই তারা এই শহীদ মিনারে আসছেন, তারা কিন্তু শ্রদ্ধা জানাতে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে 21শে ফেব্রুয়ারি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আনুষ্ঠানিকতার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। প্রায় 20 বছর ধরে বাংলাদেশ সহ বিশ্বের 191টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটির এবারে প্রতিপাদ্য শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা। করোনার কারণে বহুভাষিক শিক্ষাকে গুরুত্ব দিতে শিক্ষক নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর প্যারিস সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয় 21শে ফেব্রুয়ারিকে। এতে বিশ্ব দরবারে বিশেষ মর্যাদা পায় বাংলা, আর 2002 সালে আসে জাতিসংঘের স্বীকৃতি। এরপর থেকেই জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া সহ 191 দেশে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা, উদ্দেশ্য কাউকে পেছনে না রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যে মনোযোগ দেওয়া। মাতৃভাষা নেই এমন দেশও পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর মধ্যে অন্যতম কানাডা। বিশ্বের সব দেশের ভাষা সংস্কৃতি ধারণের দৃষ্টান্ত আছে দেশটির। বিশ্বে ভাষা আছে ৭,১১৭টি। সবচেয়ে বেশি মানুষ কথা বলেন ইংরেজিতে। ১৪৬ দেশের ১১৩ কোটি ২০ লাখ মানুষের ভাষা এটি। দ্বিতীয় অবস্থানে মান্দারিন চীনা ভাষা, এতে কথা বলেন ১১১ কোটি ১৭ লাখ। আর তৃতীয় অবস্থানে হিন্দি ব্যবহার করেন ৬৬ কোটি। সপ্তম অবস্থানে থাকা বাংলায় কথা বলেন ২৬ কোটি মানুষ। তবে হারিয়ে যাওয়ার মুখে রয়েছে বিশ্বের ৪৩ ভাষা। এরই মধ্যে বিলুপ্ত ১১০টি। বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ পাপুয়া নিউগিনি। সেখানে ৮৬০টি ভাষায় কথা বলেন অধিবাসীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছরই গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ বাংলায় হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ বাংলায় অনুবাদ করা হয়েছে, যা আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে বলেও জানান তিনি। শহীদ বেদিতে নির্বাচন কমিশনের পক্ষে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। এটা নিয়ে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে। 2-3 দিন আগে সচিব সাহেব গিয়েছিলেন আইনে পরিণত করার জন্য। মাসের মধ্যে হয়তো সেগুলো হয়ে যাবে। এই কাজগুলো আমরা করি, যেমন আমাদের নির্বাচন কমিশনের কাজকর্মের মধ্যে যতদূর সম্ভব আমরা বাংলায় ব্যবহার, বাংলা প্রচলন, এটা প্রাধান্য দিয়ে থাকি। আপনারা দেখছেন সকাল ৯টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা যা থাকছে। বিপন্ন হওয়ার পথে দেশের 14 ভাষা নেই বর্ণমালা। কথা বলা মানুষের সংখ্যা কমে যাওয়ার সংরক্ষণ কঠিন। মাতৃভাষা দিবসে অর্ধেক খরচে বাংলায় SMS সেবা চালু করল সরকার। খরচ পড়বে মাত্র 25 পয়সা। নানা সীমাবদ্ধতায় উচ্চ আদালতে বাংলায় রায় দেয়া এখনও পুরোদমে চালু হয়নি। মৌলিক আইন ইংরেজিতে হওয়া, কিছু শব্দের উপযুক্ত বাংলা পরিভাষা না থাকা সহ নানা কারণে বিচারপতিরা বাংলায় রায় দিতে অনীহা দেখান বলছেন সংশ্লিষ্টরা। তবে সমস্যা নিরসনে আইন কমিশন তৈরি করেছে 10,000 বাংলা শব্দের আইন শব্দকোষ। দেশের সব বিচারিক আদালতে বিচার কার্যক্রম বাংলায় চলে, কিন্তু আইনের সব নথি ও মৌলিক আইন ইংরেজিতে হওয়ায় উচ্চ আদালতের বেশিরভাগ কার্যক্রম চলে ইংরেজিতে। অল্প কয়েকজন বিচারপতি বাংলায় রায় দিচ্ছেন। তবে এসব সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছে আইন কমিশন। বাংলা শব্দের যথাযথ ব্যবহার নিশ্চিতে তৈরি হয়েছে আইন শব্দকোষ। এছাড়াও ইংরেজি থেকে বাংলায় অনুবাদের জন্য আমার ভাষা নামে একটি সফটওয়্যার উদ্বোধন করেছে সুপ্রিম কোর্ট। আমাদের হীনমন্যতাই হচ্ছে সব থেকে বড় দায়ী। সেইটা আমরা ওভারকাম করতে পারলে ওটা কোনো ব্যাপারই না। ওই কথাটা মাথায় রেখে আমাদের আইন শব্দকোষটা আমরা সেইভাবে তৈরি করেছি, যাতে আমাদের বিচার অঙ্গনে যে সমস্ত ভাষা, যে সমস্ত শব্দগুলো বহুল ব্যবহৃত, সেই সমস্ত শব্দগুলো কিন্তু আমাদের মোটামুটি আমরা কভার করে রেখেছি। অনেকগুলো আইনি তত্ত্ব রয়েছে, এগুলো ম্যাক্সিম বলি আমরা, সেগুলো সবই ইংরেজি বা রোমান ভাষায়। আইনগুলোকে প্রথমে বাংলায় তর্জমা করতে হবে এবং সেই বাংলা তর্জমাটার ভার হবে কিন্তু একটি রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষের।
রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনে ১৯৮৭ সালের ৮ মার্চ আইন প্রণয়ন করে সরকার। আইনজীবীরা বলছেন, ইংরেজিতে রায় দিলে তা বুঝতে সাধারণ বিচারপ্রার্থীদের ভোগান্তি পোহাতে হয়। বিচারপতি না, আইনজীবীদের অনীহা আছে। আমাদেরকে যদি হঠাৎ করে এখন বলেন যে বাংলায় পিটিশন লেখার জন্য, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। কেন, আমরা তো দীর্ঘদিন ৩০ বছরের প্র্যাকটিস করে একটা পর্যায়ে একটা সক্ষমতা অর্জন করেছি। এখন ওটিও আবার বাংলায় অর্জন করা যাবে, সেটার জন্য একটু সময় লাগবে। ১৯৭১ সালের ১৫ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা একাডেমির এক বক্তৃতায় বলেছিলেন, ক্ষমতায় আসার পরই সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার চালু করা হবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সরকার সংবিধানে প্রজাতন্ত্রের ভাষা হিসেবে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বিপন্ন হওয়ার পথে ১৪টি ভাষা, এসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কমে যাওয়ায় এ অবস্থা, বলছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বেশিরভাগ ভাষার বর্ণমালা নেই বলেও এগুলো সংরক্ষণও করা যাচ্ছে না, বলছে ইনস্টিটিউট। বান্দরবানের আলীকদমের দুর্গম এক গ্রাম ক্রান্সিপাড়া। ক্রান্সিপাড়ায় ৬০টি রেংমির্চা পরিবার এখনও টিকে আছে, যাদের ভাষার নামও রেংমির্চা। তবে অপ্রচলিত এ ভাষায় কথা বলতে পারা মানুষ বেঁচে আছেন মাত্র ৬ জন। তাদের বেশিরভাগই বয়সে প্রবীণ। ভাষাটি সংরক্ষণ করা না হলে এই ৬ জন মানুষের বিদায়ের সাথে সাথে পৃথিবী থেকে মুছে যাবে একটি ভাষার ইতিহাস। ভাষা গবেষকরা বলছেন, একটি ভাষার সাথে জড়িয়ে থাকে একটি জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি। ভাষাকে সংরক্ষণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে যতখানি সম্ভব ভাষা সম্পর্কে তথ্য লিপিবদ্ধ করতে হবে। আশা করছি সামনে সংশ্লিষ্টরা এই কাজটি করবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ২০১১ সালেও রেংমির্চা ভাষা জানা মানুষের সংখ্যা ছিল ৪১ জন। এ ভাষার মতোই এদেশ থেকে আরও ১৩টি ভাষা বিপন্ন হওয়ার পথে। এর মধ্যে রয়েছে খারিয়া, সৌরা, কোডা, মুন্ডারি, কোল, মালতো, কন্দ, খুমি, পাংখোয়া, চাক, খিয়াং, লালেং এবং লুসাই। ভাষিক যে জনসংখ্যা, তাদের কাছ থেকে যে তথ্য উপাত্ত আমরা পাচ্ছি, সেটা ওই ভাষাটা সর্বকাজের উপযোগী করার মতো উপাদান বা তথ্য আমরা পাব না। সেই সঙ্গে বেশিরভাগ ভাষার বর্ণমালা না থাকায় সংরক্ষণ করাটাও কঠিন, বলছে ইনস্টিটিউট। এই নিদর্শনগুলোও আমাদের রেকর্ড করা আছে, আমরা এটা প্রকাশ করব। অলরেডি ইতোমধ্যে আমরা 1 ভলিউম প্রকাশ করেছি, বাকিগুলো প্রকাশ কাজ চলছে। দেশে বাংলা সহ ৪১টি ভাষা আছে, এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ৩৩টি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অর্ধেক খরচে বাংলায় খুদে বার্তা বা SMS চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। শনিবার এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এ সময় মন্ত্রী বলেন, সর্বস্তরে বাংলার ব্যবহার বাড়াতে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই এই চার্জ কার্যকর করা হবে। এখন পর্যন্ত গ্রাহকের প্রতিটি SMS পাঠাতে ভ্যাট ও ট্যারিফ ছাড়া খরচ হয় 50 পয়সা। এই কার্যক্রম উদ্বোধনের ফলে বাংলায় SMS এ খরচ পড়বে 25 পয়সা। শুরুতে শুধু টেলিটক ও গ্রামীণফোনের গ্রাহকরা এই সুবিধা পেলেও পরবর্তীতে সব অপারেটরদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী। বাঙালি পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, প্রতিষ্ঠা করেছে মায়ের ভাষার অধিকার। ২১শে ফেব্রুয়ারি তাই বিশ্ব ইতিহাসে এক অনন্য দিন, যা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি পেয়েছে। ভাষা আন্দোলনেই বাঙালির স্বাধিকার জাগ্রত হয়, সে পথ ধরে এসেছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা। ২১এর গৌরবোজ্জ্বল ইতিহাস জানাচ্ছেন অনিমেষ কর। ১৯৪৭-এ দ্বিজাতি তত্ত্বের আলোকে হয় দেশভাগ। ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারতবর্ষ ভেঙে তৈরি হয় নতুন দুটি রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। ২০০০ কিলোমিটার ব্যবধানে অবস্থিত পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের অধিবাসীদের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল বাঙালির। শুধু ধর্ম তাদের মধ্যে কতখানি যোগসূত্র স্থাপন করতে পারে তা নিয়েও ছিল সংশয়।
ভাষা নিয়ে বিতর্কে শুরু 40-এর দশকে। 1947-এ আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রস্তাব করলে এর বিপরীতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাকিস্তানের রাষ্ট্রভাষার সমস্যা নামে এক নিবন্ধে বাংলার পক্ষে যুক্তি তুলে ধরেন। জোরালো হয় ভাষা নিয়ে বিতর্ক। এবছরই ঢাকায় প্রতিষ্ঠা হয় তমুদ্দিন মজলিসের। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই শিরোনামে তারা একটি পুস্তিকা প্রকাশ করে। এতে কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমেদ এবং অধ্যাপক আবুল কাশেম পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার পক্ষে তাদের যুক্তি তুলে ধরেন এবং দাবি জানান বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী নীতির প্রেক্ষাপটে 47-এর অক্টোবরে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনে প্রথম নেতৃত্ব দেয় তমুদ্দিন মজলিস। করাচিতে জাতীয় শিক্ষা সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার একপাক্ষিক সিদ্ধান্তের প্রতিবাদে 6 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বানে হয় প্রথম বিক্ষোভ সমাবেশ। পরে 1948 সালের মার্চে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সম্প্রসারণ করে গঠিত হয় সর্বদলীয় সংগ্রাম পরিষদ। 48-এর 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সব কার্যবিবরণী ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি তোলেন গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। বলেন, পাকিস্তানের বেশিরভাগ মানুষের মুখের ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত। তবে বাঙালি হয়েও পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবের বিরোধিতা করে উর্দুর পক্ষে তার অবস্থান জানান। পরে প্রস্তাবটি ভোটে দেয়া হলে সরকারি দলের বেশিরভাগ সংসদ সদস্যের ভোটে তা বাতিল হয়ে যায়। গণপরিষদে বাংলার দাবি নাকচ হওয়ায় ফুঁসে ওঠে ঢাকা। 7ই মার্চ ঢাকায় এবং 11ই মার্চ সারা দেশে ধর্মঘট হয়। 11ই মার্চ ছিল ভাষা সংগ্রামের ইতিহাসে প্রথম সংগঠিত গণবিক্ষোভ। সেদিনের গ্রেপ্তার এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 12, 13 এবং 14ই মার্চ ধর্মঘট হয়। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন যে তরুণরা, তাদের পুরোভাগে ছিলেন শেখ মুজিবুর রহমান। 11ই মার্চ রাজপথ থেকেই গ্রেপ্তার হন তিনি। সেদিনের হরতাল, পিকেটিং সহ কর্মসূচির পুরো রূপরেখা তৈরি হয়েছিল শেখ মুজিবুর রহমানের হাতেই। 15ই মার্চ মুক্ত হয়ে 16ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় সভাপতিত্ব করেন শেখ মুজিবুর রহমান এবং সামনের সারিতে থেকে এগিয়ে নিয়ে যান এই আন্দোলনকে। 1950-এ আবার আটক হন শেখ মুজিব। 1952-র ভাষা আন্দোলন যখন চলছিল তখনও কারাবন্দী ছিলেন শেখ মুজিবুর রহমান। তবে সেখান থেকেই ছাত্র নেতাদের এবং এই আন্দোলনের সংগঠকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেন শেখ মুজিব। ঢাকা সফরে এসে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ 21শে মার্চ রেসকোর্স ময়দানে এবং 24শে মার্চ কার্জন হলে বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর বিরোধিতা কঠোর হাতে দমন করা হবে। তখনই প্রতিবাদ জানায় ছাত্ররা। জিন্নাহর মৃত্যুর পর প্রস্তাব পাল্টা প্রস্তাবে চলতে থাকে আন্দোলন। তবে অগ্নি স্ফুলিঙ্গের সৃষ্টি হয় 52-এর 26শে জানুয়ারি। অ্যাসেম্বলিতে উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পূর্ববঙ্গের অধিবাসী হয়েও 27শে জানুয়ারি ঢাকা এসে পল্টনের সমাবেশে জিন্নাহর কথারই পুনরাবৃত্তি করেন খাজা নাজিমুদ্দিন। পরদিন থেকে শুরু হয় স্বতঃস্ফূর্ত ধর্মঘট ও বিক্ষোভ মিছিল। আর এতে বড় ভূমিকা রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সামিল হন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতাকর্মী, সংস্কৃতিকর্মী এবং পেশাজীবীরা। 21শে ফেব্রুয়ারি ডাকা হয় ধর্মঘট। আর তা প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় জারি করা হয় 144 ধারা। তবে তা উপেক্ষা করে সেদিন ঐতিহাসিক আমতলায় জড়ো হন ছাত্র জনতা। বেলা 12:30টায় শুরু হয় সভা। এক পক্ষ শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে থাকলেও পরে সিদ্ধান্ত হয় 144 ধারা ভাঙার। এরপর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে নামে বাঁধ ভাঙা মিছিল। গতি রোধ করতে চলে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, গুলি। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা আরও অনেকে। বাঙালির রক্তে রচিত হয় অনন্য এক অধ্যায়। এর 2 বছর পর 1954 সালের 7ই মে রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় বাংলা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষার স্বীকৃতি কার্যকর হতে সময় লাগে আরও 2 বছর। ভাষা আন্দোলন থেকেই বাঙালির স্বাধিকারের বীজ অঙ্কুরিত হয়েছিল। পরে তা রূপ নেয় 71-এর মুক্তিযুদ্ধে।
9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। মুক্ত আকাশে ওড়ে লাল সবুজের পতাকা। বগুড়া শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে 10 জন। ভোরে ঢাকা দিনাজপুর মহাসড়কের কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় ভোর 4:30টার দিকে কলেজ রোড এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী এসআর পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় 5 জন। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই বাসের যাত্রী। এ ঘটনায় গুরুতর আরও 10 জন হাসপাতালে চিকিৎসাধীন। ফুড ভিলেজে খাওয়ার পরে গাড়ি ছাড়ছে, গাড়ি ওখান থেকে রাফ গাড়ি চালাইতেছিল, রাফ গাড়ি চালানোর পরে এই ঘটনা ঘটে গেছে। যারা আটকা পড়া ছিল বাসে এবং ট্রাকে, তাদেরকে আমরা এখান থেকে উদ্ধার করি। আমাদের স্প্রেডার র্যাম্প জ্যাক এগুলো দিয়ে আমাদের যে ইকুইপমেন্টস আছে সেগুলো থেকে উদ্ধার কার্য পরিচালনা করে এই মৃত ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করি। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল কাদের মির্জাকে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় নেতাকর্মীদের সন্ত্রাসী হামলা গুরুতর আহত করা এবং দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা সম্পর্কে মিথ্যা, অশালীন ও আপত্তিকর বক্তব্য দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠন বিরোধী মন্তব্য ও নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে। দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ। আমার জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ঢাকায় ছিলেন। ঢাকা থেকে আসার পর উনি আমাকে একটু দিক নির্দেশনা দিলেন যে মির্জা কাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগে বলছে ওর ব্যাপারে বহিষ্কারের সুপারিশ করছি। আর এখানে তার কার্যক্রমটা আমরা অব্যাহতি কার্যক্রম যেন করতে না পারে সেই জন্য তাকে আমরা পদ থেকে অব্যাহতি দিছি। এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহানুদ্দিন মুজাক্কির মারা গেছেন। শনিবার রাত 11:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে শুক্রবার কাদের মির্জা ও মিজানুর রহমানের সমর্থকদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জের চাপরাশির হাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন স্থানীয় পত্রিকার সাংবাদিক বুরহানুদ্দিন। গুরুতর অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আনা হয়। পরে সেখানেই শনিবার রাতে মারা যায় তিনি। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। সিসিইউতে ওখানে গেছি, ডক্টরের সাথে কথা বললাম, ওকে লাইফ সাপোর্টে দিছে, ওর সিচুয়েশন ভালো না। সচক্ষে দেখছি তার এই যে গলাতে লাগছে, মুখে লাগছে, বুকে লাগছে। তার বুকরে আপনি দেখতে পাবেন এখান থেকে পর্যন্ত আমার বুকে যাত্রা করে দিছে। নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। গলায় ছোটা গুলি আছে যে ওই গুলি লাগছে। ঢাকা মেডিকেলে কাল ভর্তি হয়েছে, আইসিইউতে ছিল। এখন সে আজকে রাত 11:15টার দিকে সে মৃত্যুবরণ করেছে। নিহত সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারের উপজেলা প্রতিনিধি ছিলেন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্বশত্রুতার জেরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মেরাজ উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 1 জন নিহত ও 10 জন আহত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রীমত আলী সাংবাদিক মেরাজ উদ্দিনের চাচা। ভুক্তভোগীরা জানান, হেরুয়া বালুরঘাট এলাকায় একটি স্কুল স্থাপন নিয়ে রেজাউল করিমের সাথে সাংবাদিক মেরাজ সহ এলাকার বেশ কয়েকজনের দ্বন্দ্বের সূত্রপাত। এর জেরে শনিবার রেজাউল করিমের লোকজন ধারালো অস্ত্র নিয়ে মেরাজের বাড়িতে হামলা চালায়।
এ সময় অন্তত 11 জন আহত হয়। হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সদর থানার 42 জনকে আসামি করে মামলা করা হয়েছে। যোগাযোগ সুবিধা ভালো না হওয়ায় ভোলার চরকুকরিমুকরি ও তারুয়া সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা কম। 9 কিলোমিটার সড়ক পাকা করার কাজ শেষ হয়নি নির্ধারিত সময়ের 8 মাস পরেও। এতে ভোগান্তি পোহাচ্ছেন পর্যটকেরা। তবে এলজিইডি বলছে দুর্গম এলাকায় উপকরণ পৌঁছানোর চ্যালেঞ্জ ও করোনার কারণে কাজ কিছুটা পেছালেও এবছরের মধ্যেই শেষ হবে সড়ক নির্মাণ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভোলার চরকুকরিমুকরি ও তারোয়া সমুদ্র সৈকত। জেলা শহর থেকে এই দুটি পর্যটন কেন্দ্রের দূরত্ব যথাক্রমে 130 ও 150 কিলোমিটার। তবে শেষ 10 কিলোমিটারে পাকা রাস্তা না থাকায় পর্যটকদের পড়তে হয় ভোগান্তিতে। নৌপথে ভ্রমণেও আছে নানা বিপত্তি। নৌপথে জোয়ার ভাটা নির্ভর চলাচল হওয়ায় ঘন্টার পর ঘন্টা ঘাটে অপেক্ষায় থাকতে হয় পর্যটকদের। নৌকা বা স্পিড বোটে যাত্রায় থাকে নানা ঝুঁকি। অনেক সময় নৌপথে চলাচল দুর্গম হয়ে পড়লে কচ্ছপিয়া ঘাটে এসে ফেরত যেতে হয় পর্যটকদের। আমরা ঘুরতে আসার পরে যে এখানে দেখেছি অনেক গাড়ি আছে, মোটরসাইকেল ঘোরার মতো, কিন্তু রাস্তার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে গাড়ি দিয়ে তো ঘোরা দূরের কথা, হাইটা যাওয়াই দুষ্কর হয়ে যাচ্ছে। সামনে কত সুন্দর সিনারি দেখার জন্য বহু দূর থেকে আসছে, কিন্তু এই ভাঙ্গা ব্রিজের জন্য ওই সাইডে যাইতে পারতেছে না, তাই মনের কষ্ট নিয়ে আবার ফিরে যাইতেছে। আজকে 5 বছর পর্যন্ত শুনতেছি কেবল এই রাস্তাটির কাজ সম্পূর্ণ হইতে আছে, আজ পর্যন্ত এই রাস্তাটির কাজ সম্পূর্ণ হয় নাই। কবে নাগাদ সম্পূর্ণ হবে তা আমরা জানি না। পর্যটন সহজ করতে 2017-18 অর্থ বছরে প্রায় 13 কোটি টাকা ব্যয়ে কচ্ছপিয়া থেকে চরকুকরিমুকরি পর্যন্ত 9 কিলোমিটার সড়ক পাকা করার প্রকল্প হাতে নেয় এলজিআরডি। তবে 2020 সালে জুনে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এলজিইডি বলছে দুর্গম এলাকা ও করোনা পরিস্থিতির কারণে কাজ কিছুটা পিছিয়েছে। এটা চরফ্যাশনের সর্বদক্ষিণে সাগরের মধ্যে অবস্থিত। কাজটি শুরু হওয়ার পরে প্রথমেই কাজের অনেক সময় নষ্ট হয়েছে। আর তাছাড়া বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি এবং করোনার কারণে কাজটা ডিলে হয়েছে এবং কিছু ক্ষয়ক্ষতি হওয়ার কারণে এই কাজগুলো রেকটিফিকেশনের জন্য আমাদের কিছু সময় নষ্ট হয়েছে। তো আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এই রাস্তাটি জনগণের ব্যবহারের জন্য খুলে দিতে পারব। পাকা সড়ক নির্মাণ ও বুড়া গোরাঙ্গ নদীতে ফেরি চালু হলে পর্যটকরা গাড়ি নিয়ে ভোলা থেকে সরাসরি কুকরিমুকরি পর্যন্ত পৌঁছাতে পারবেন, আর সেখান থেকে নদী পথে ভ্রমণ করে যেতে পারবেন তারোয়া সমুদ্র সৈকতেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি শুষ্ক মৌসুমে ফরিদপুরে পদ্মা নদীতে আবারও নাব্য সংকট দেখা দিয়েছে। এতে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচলে ব্যাহত হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ নৌবন্দরে ভিড়তে না পারায় একদিকে শুল্ক আদায় কমেছে, অন্যদিকে বেড়েছে পণ্য খালাস ব্যয়। প্রতি বছর এখান থেকে বিপুল পরিমাণে রাজস্ব আদায় হলেও বন্দর উন্নয়নে নেই তেমন কোনো পদক্ষেপ। ফরিদপুরের ঐতিহ্যবাহী সিআরপি ঘাটকে 2017 সালে ফরিদপুর নদী বন্দর হিসেবে ঘোষণা করে সরকার। তবে এখনও শুরু হয়নি উন্নয়ন কাজ। এতে মুখ থুবড়ে পড়েছে ঐতিহ্যবাহী এই বন্দরটি। পদ্মার পানি দ্রুত কমছে, আর সেই সাথে জেগে উঠছে ছোট বড় অসংখ্য ডুবোচর। নদীতে প্রয়োজন অনুযায়ী ড্রেজিং না হওয়ায় নাব্য সংকটে পড়েছে ঘাট এলাকা। ডুবোচরের কারণে ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী কার্গো, তাই এসব পণ্য ছোট কার্গো আর ট্রলারে নদী বন্দরে আনা হচ্ছে। এতে মালামাল লোড আনলোডে খরচ বেড়েছে। পথে আইসে আমাকে ভোট থেকে যায়, ঢাকার পথে আমাকে মাল পাঠাই করেন নাকি, নদী খোলা কম, পানি কম, আমরা যাইতে পারি না। এখন আমরা হইলো বুড়ি ঘাটে মাল পুষাইতে পারতাছি না, নানান ধরনের সমস্যা হইলো, মনে করেন সময় মতন ডিলারে মাল দিতে পারতাছি না। পানির জন্য আমাদের মাল ঠিক সময় মতো আসতে পারে না, কোম্পানির চাহিদা আমরা পূরণ করতে পারি না। শুল্ক আদায়কারীরা বলছেন সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যে কারণে আমাদের রাজস্ব কম হচ্ছে, কারণ বড় জাহাজগুলো ঘাটে আসতে পারতেছে না, তার জন্য ড্রেজিং কার্যক্রম চলতেছে। নাব্য সংকট নিরসন করে দ্রুত এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারের দাবি বন্দর সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতে ছড়িয়েছে করোনা ভাইরাসের প্রায় 250টি নতুন ধরন, এমন উদ্বেগজনক তথ্য জানিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের প্রধান। নতুন ধরনের এসব ভাইরাসের কারণেই ভারতে সংক্রমণ বাড়ছে বলে মন্তব্য করেছেন শশাঙ্ক যোশী। মহারাষ্ট্র কোভিড টাস্ক ফোর্সের জরিপ বলছে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। এছাড়াও কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং পাঞ্জাবে মিলেছে করোনার নতুন ধরন।
এ পরিস্থিতিতে শুধু টিকার উপর নির্ভর না করে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছেন চিকিৎসকেরা। এদিকে বিশ্বে করোনায় 8,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত 3,72,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে প্রাণহানি 24,72,000 ছাড়িয়েছে, আক্রান্ত 11,16,00,000। মিয়ানমারে বিক্ষোভে গুলিতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 20 জন। শনিবার সেনা শাসন বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হলে ঘটে এই হতাহতের ঘটনা। 1 ফেব্রুয়ারি আবারও সেনা শাসনের কবলে পড়ে মিয়ানমার। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তপ্ত হচ্ছে দেশটির পরিস্থিতি। অং সান সুচির মুক্তি ও সেনা অবসানের দাবিতে বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। শনিবার মান্দালার একটি জাহাজ নির্মাণ কারখানায় জড়ো হন কয়েকশো মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। স্থানীয় গণমাধ্যমে বলা হয়, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলতি ছোড়ে বিক্ষুব্ধরা। এর এক পর্যায়ে মাথায় গুলি লেগে ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরেকজনের। এই ঘটনার পর শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ দূতাবাস। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে গত সপ্তাহে রাজধানী নেপিদোতে বিক্ষোভের সময় আহত হন 20 বছরের তরুণী মিয়া খিয়াং। 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মৃত্যু হয় তার। শনিবার ইয়াঙ্গুনে নিহত তরুণীর প্রতি শ্রদ্ধা জানান কয়েক হাজার মানুষ। সেখানেও সুচির মুক্তি ও সেনা অবসানের দাবিতে বিক্ষোভ হয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের ফাইনালে আজ মুখোমুখি শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ও দানিল মেদভেদেভ। লড়াকু মানসিকতায় 18তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য জকোভিচের। অন্যদিকে প্রথম মেজর ট্রফি জিততে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় রাশান মেদভেদেভের। রড লেভার অ্যারেনায় ম্যাচ শুরু দুপুর 2:30টায়। নবম অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি জয়ের হাতছানি জোকোভিচের। ফেভারিট হলেও ওয়ার্ল্ড নাম্বার 1-এর কঠিন পরীক্ষা মেদভেদেভ। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ে জোকার বধ করতে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত নাম্বার 4 সিড। বিপরীতে হার না মানার মন্ত্রে উজ্জীবিত জোকো। জোকোভিচের ফাইনালে ওঠার পথটা মসৃণ ছিল না। পুরো আসরে প্রতিপক্ষের পাশাপাশি লড়াই করেছেন চোটের সঙ্গেও। তবে লড়াকু মানসিকতায় এই সার্বিয়ান পৌঁছে গেছেন শ্রেষ্ঠত্বের মঞ্চে। ফেডেরার নাদালকে ধরতে আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য শীর্ষ বাছাইয়ের। এই আসরে মেদভেদেভ দারুণ খেলছে। ফোরহ্যান্ডের পাশাপাশি ওর ব্যাকহ্যান্ডও দুর্দান্ত। তবে জয় পেতে আমি আত্মবিশ্বাসী। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম হাতছাড়া হয়েছে নাদালের কাছে। এবার দ্বিতীয়বার সুযোগ গ্র্যান্ড স্ল্যাম অ্যাকাউন্ট ওপেনের। ইতিহাস গড়ায় বাধা অপ্রতিরোধ জোকার। আসরে একবারই মেদভেদেভের শক্ত পরীক্ষা নেন সার্বিয়ান ক্রাজিনোভিচ। পরে এই রাশিয়ানের সামনে পাত্তাই পাননি সিসিপাস রুভলেভরা। ফাইনালে চাপমুক্ত থেকেই শিরোপা জিততে চান এই রাশিয়ান। জকোভিচের বিপক্ষে জয় পাওয়া কঠিন, তবে মনস্তাত্ত্বিক ও শারীরিকভাবে প্রস্তুত আমি। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের ব্যাপারে আশাবাদী। এই পর্যন্ত 7 বার দেখা হয়েছে দুই টেনিস তারকার, যেখানে জোকোভিচের জয় 4টি আর মেদভেদেভের 3টিতে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও ম্যাচ পাতানোর অভিযোগ। এবার সন্দেহের তীর আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়নের দিকে। তদন্ত চলছে আরামবাগের 3টি ও ব্রাদার্সের 2টি ম্যাচ নিয়ে। এরই মধ্যে ক্লাব দুটিকে চিঠি দিয়েছে বাফুফে। চলতি মৌসুমে আরামবাগ ও ব্রাদার্সের বাজে পারফরম্যান্সের পর তদন্তে নেমেছে বাফুফে। ইতিমধ্যে ক্লাব দুটির কাছে অভিযোগের ব্যাখ্যা জানতে চেয়ে চিঠি দিয়েছে ফেডারেশন। পাতানো ম্যাচ ছাড়াও স্পট ফিক্সিং ও অনলাইন বেটিংয়ের অভিযোগ আছে। আরামবাগের 3টি ও ব্রাদার্সের 2টি ম্যাচ নিয়ে বিশ্লেষণ হচ্ছে। আরামবাগের অভিযুক্ত ম্যাচ 3টি হচ্ছে 17 জানুয়ারি মোহামেডান, 9 ফেব্রুয়ারি শেখ রাসেল ও 13 ফেব্রুয়ারি আবাহনীর বিপক্ষে। আর ব্রাদার্সের ম্যাচ দুটি 19 জানুয়ারি আবাহনী ও 23 জানুয়ারি বসুন্ধরা কিংসের বিপক্ষে। ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের 2টো ম্যাচ এবং আরামবাগ ক্রীড়া সংঘের 3টি ম্যাচ, টোটাল 5টি ম্যাচ নিয়ে কাজ করছি। এবং এই বিষয়গুলোতে উইথ কোর্স অফ টাইম ফার্দার যে ডেভেলপমেন্টগুলো থাকবে এবং আরও যে বিষয়গুলো থাকবে সেগুলো আসলে পরবর্তীতে অবহিত করা হবে। ইন লাইন উইথ দ্য পলিসি অফ এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা, পাতানো ম্যাচের ক্ষেত্রে বাফুফের অবস্থান হচ্ছে 0 টলারেন্স। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে দ্বিতীয় ধাপে করোনা টিকা নিলেন আরও 9 ক্রিকেটার।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনার ভ্যাকসিন নেয়ার কর্মসূচি। শনিবার ভ্যাকসিন নেন রুবেল, মুস্তাফিজ, সাইফুদ্দিন, শরীফুল, আল আমিন সহ 9 ক্রিকেটার। 20 সদস্যের স্কোয়াডের 15 জন টিকা নিলেও বাকি রয়েছেন মুশফিক, রিয়াদ সহ 5 জন। তবে করোনা টিকা বাধ্যতামূলক করেনি বিসিবি। 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে 23শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।